যখন ওখানকার মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা নিয়ে শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছিল, তখন উনি কোথায় ছিলেন? যে একবারও কি ওর ওই বীর পালোয়ানের নাম তিনি মুখে নিয়েছেন ওখানে গিয়ে শেখ শাহজাহানের? রাতের অন্ধকারে ঢুকে এই শেখ শাহজাহান ফলস, প্যান কার্ড ফলস, আধার কার্ড ফলস, রেশন, ভোটার সবকিছু বানিয়ে শেখ শাহজাহান হয়ে ওঠেনি তো? যেমন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন না, যে পাশের দেশে নিপীড়িত লোকদের জন্য আমি দরজা খুলে দেবো, ওনার মুখ দিয়ে কি একবারও বেরিয়েছিল যে পাশের দেশে সংখ্যালঘু নিপীড়িত হিন্দুদের জন্য আমার দরজা খোলা? আমরা তো ভাবছি ঘাটের মারাটা মরবে কবে, খালি শুনছি অসুস্থ অসুস্থ। ওর 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 বেঁচে থাকার মানেটাই বা কি? ও বেঁচে থাকেও যা, ও মরে গেলেও তা, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। সব কেন্দ্রর দোষ, সব অমিত শাহর দোষ। নমস্কার, আজকে পৌষকালী পুজোর সবাইকে শুভেচ্ছা জানিয়ে মায়ের কাছে প্রার্থনা করব, সবার মঙ্গল কামনা করব। বিশেষ করে আমাদের রাজ্যের এখন ভীষণ দরকার মঙ্গল কামনা করা আমাদের রাজ্যের জন্য, কারণ আমাদের রাজ্যের যা অবস্থা। আর সত্যি বলতে আজকে ভোগ রান্না করতে করতে উঠে এলাম, তো আমি বাজে কথা আজকে কিছু বলবো না, শুধু একটাই কথাই বলবো যে উনি 1 বছর প্রায় হয়ে গেল, 1 বছরের ওপর অতিক্রান্ত। তো 1 বছর পর ওনার মনে পড়লো জয়ন্ত মণ্ডলকে সেটিং করে জয়েন করানোর পর, ওই জায়গাটা সেটিং করার পর তখন ওনার মনে পড়লো ওখানে যাবার কথা, যখন ওখানকার মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা নিয়ে শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছিল, তখন উনি কোথায় ছিলেন? তখন তখন তো ওনার উচিত ছিল যে একটা বার গিয়ে সেই মা বোনেদের আর্তনাদটা শোনার। আর দুষ্টু লোক মানে ওনার দুষ্টু লোকেরাই তো এই আমার মা বোনেদেরকে রাত্রি 12টা-1টার সময় পিঠে বানাতে ডাকতো না? তার মানে কি উনি বলে এলেন যে আর শাহজাহান বা শাহজাহান সমগোত্রীয় কেউ ডাকলে যাবে না? মানে ক্ল্যারিফাই করতে হবে উনি দুষ্টু লোক কাকে বলছেন। কারণ যার জন্য গোটা সন্দেশখালিটা ত্রাহিমাম ত্রাহিমাম ছিল, একটা মহিলার শান্তি ছিল না, আজকে তিনি 1 বছর পর একটা লোককে টাকার, অবভিয়াসলি এখানেও আজকে বোধহয় অনেক বড় গল্প হয়েছে, অনেক বড় অঙ্কের খেলা হয়েছে। সেই বিশেষ ব্যক্তিকে, যিনি নাকি আন্দোলনের মুখ ছিলেন, তাকে যখন দেখলাম জয়েন করতে, তার মানে তো খেলা বোঝার সারা। তারপর তো আমরা আস্তে আস্তে অনেক কিছুই দেখবো, সেই হয়তো দাঁড়াচ্ছে, সে হয়তো এর পরবর্তীতে টিকিটও পেলেও পেতে পারে। কিন্তু আমি এটাই বলতে চাই যে এতদিন পর, পুরো 1 বছর অতিক্রান্ত হয়ে যাবার পর, আরো বেশি, যখন মা বোনেরা নাবিশ্বাস উঠে গেছিল এইরকম চরম অত্যাচারে, তখন তিনি কোথায় ছিলেন? তিনি তো তখন ডেকেছিলেন, তিনি আর্তনাদ করে ডেকেছিলেন যে দিদি একবার আসো, আমাদের সাথে দেখা করো। তখন তো তিনি কথা বলতে চেয়েছিলেন, তারা চেয়েছিল দিদি একবার এসে তাদেরটা শুনুক। তখন দিদি যায়নি, কারণ তখন দিদির সেটিংটা ঠিক ভালো করে হয়নি। আর জেনেও গেছিল, বুঝেও গেছিল যে ঝাঁটা আর লাঠিটা উঠেছিল, সেটা হয়তো তিনি গেলে তার কপালেও হয়তো জুটতো, সেজন্য তিনি আর ভয়ে যায়নি। আর আজকে গেছে সেটিং করতে। মানে কি বারে বারে কি বলতে চাইছে যে বিশাল সংখ্যক মহিলারা স্বইচ্ছায় যায় না ওইসব প্রান্তিক অঞ্চলে। কিভাবে মহিলারা অত্যাচারিত আমরা শহরে থেকে না অনেক কথা বলতে পারি, কিন্তু মানে যে অঞ্চলের রাস্তাঘাটে সন্ধে 6টার পর একটা আলো নেই, তারা কি প্রাণ হাতে, আর একটা মহিলা প্রাণের ভয় করে না। একটা মহিলার, একটা মেয়ের সব থেকে বড় জিনিস হচ্ছে তার আত্মসম্মান। সেই আত্মসম্মানে যখন হাত পড়ে না, তখন সেই মহিলাটা আর কোনো কিছু করে উঠতে পারে না, এগোতে পারে না। তো সেই ক্ষেত্রে বলবো যে একটা রাস্তায় স্ট্রিট লাইট নেই, একটা ঠিক মতো ওখানকার খেয়া পারাপার করার মতো যেখানে ব্যবস্থা নেই, কি বোঝাতে চাইছে বেশি সংখ্যক মহিলা নিয়ে? মানে বলতে চাইছে যে কত, মানে আমাদেরকে আইবাস করাতে এসছে না বছর শেষে গিয়ে, মানে একটা কমেডি সার্কাস করতে গেছে ওখানে, যে এত মহিলা জড়ো করেছি। হবে না কেন? হয়তো ভয়, যেমন ভয়ও দেখানো হয়েছে, ভয়ের সাথে সাথে কিছু উপঢৌকনো হয়তো হাতে গুজে দেওয়া হয়েছে যে আসতে হবে, আসতে হবে। এইভাবেই তো ওখানে হুমকি চলে না, যে ঠিক টাইমে যেন পৌঁছে যেও, নাহলে কিন্তু অসুবিধা আছে। আর যেখানে পুরুষ শূন্য গ্রাম, 1 মিনিট, যেখানে পুরুষ শূন্য গ্রাম, সেখানে মহিলারা আর কত লড়বে? লড়লো তো 1 বছর ওপর তারা ওখানে লড়লো,
লড়ে আজকে রেখা পাত্রর মতো একজন মানে মহিলাকে হারানোর জন্য ওরা কি নোংরা খেলায় মেতে উঠলো সেটাও আমরা দেখলাম। যাক, আমরাও সেই অপেক্ষায় আছি, কোর্টের ওপর আমাদের ভরসা আছে, কোর্ট কি রায়দান করবে সেটা পরে। কিন্তু ওইসব ওই আমাদেরকে বুঝিয়ে লাভ নেই, এখন আর পশ্চিমবঙ্গবাসী কিচ্ছু বুঝছে না, কিচ্ছু বেসিক্যালি খাচ্ছে না এখন, এখন শুধু ওই বড়দিনের কেক খাচ্ছে, এখন আর এসব খাচ্ছে না। আর প্রশ্ন আছে দিদি, মুখ্যমন্ত্রী বলছেন এখানে অনেক টাকার খেলা হয়েছে, তবে আমি সব ভুলে গিয়েছি, সন্দেশখালিতে গিয়ে বলছেন। হ্যাঁ, হচ্ছে তো, এই তো এটাই তো হলো আজকে সব থেকে বড় প্রমাণ। টাকা দিয়ে তো ঝাঁটা লাঠি নিয়ে লোকে নামে না, টাকা নিয়ে লোকে ডিম ভাত খেতে যেতে পারে, ডিম ভাতের ভিড় হতে পারে, কিন্তু যখন আমার আত্মসম্মানের লড়াই হবে, যখন আমার মানে জীবন মরণের লড়াই হবে, তখন কিন্তু হবে না, কোনো টাকা কাজ করবে না, কোনো উপঢৌকন কাজ করবে না। অতএব বললাম না, আর মানুষকে বুঝিয়ে লাভ নেই, মানুষ বুঝে গেছে, চোখের সামনে যেটা দেখার দেখে নিয়েছে। হ্যাঁ, আজকে খুব টাকা ছড়িয়ে খুব সুন্দর ভিড় করেছে, আমরাও সেটা দেখলাম তোমাদের মাধ্যমে, ভালো, তারপর দেখা যাক। মুখ্যমন্ত্রী এত কথা বললেন, কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে শেখ হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি এই ভোগের রান্না করছিলাম বলে আমি দেখে উঠতে পারিনি নিউজটা, কিন্তু তোমাদের মাধ্যমে যেটা শুনলাম, তারপরে আমি তোমাকে আমি উল্টে জিজ্ঞেস করতাম যে একবারও কি ওর ওই বীর পালোয়ানের নাম তিনি মুখে নিয়েছেন ওখানে গিয়ে, শেখ শাহজাহানের? উনি তো কোনোদিন যেটা প্রবলেম সমস্যা, উনি সমস্যা সমাধানটা করবেন কি করে? উনি তো সেই গোড়া অবধি পৌঁছয় না, উনি তো সবসময় ওপরে ওপরে ক্ষতর ওপর মলমটা লাগিয়ে দিয়ে উনি চলে আসেন, কিন্তু সেই ক্ষতটা ভরার জন্য যে অ্যান্টিবায়োটিকটা দরকার, সেই অ্যান্টিবায়োটিকটাই কিন্তু উনি দিতে জানেন না। উনি শুধু প্রলেপ লাগিয়ে গ্যাটিসটা মেকআপ করতে জানেন, গ্যাটিস দিতে জানেন, আর প্রলেপ লাগিয়ে সবকিছু মেকআপ করতে জানেন। আজ অব্দি যে বিভৎস ভয়ঙ্কর অভিযোগ শেখ শাহজাহানের ওপর উঠেছিল, তার জন্য উনি কি করলেন? বলবে হ্যাঁ পার্টি বহিষ্কার করেছে, পার্টি হাত তুলে নিয়েছে, বা ও তো ওর সাজা পাচ্ছেই না, সেটা না। আমরা ও যখন ঢুকেছিল, যখন ইয়েতে ঢুকছিল, সেলে যখন ঢুকছিল, আমরা দেখলাম কি রোবাবে, কি বডি ল্যাঙ্গুয়েজে ও ঢুকলো, কোথা থেকে আসে? আমার কথা তো এটাই, এই যে আজকে আমরা দেখছি না, এই যে কিভাবে আজকে জাল পাসপোর্ট থেকে শুরু করে, রোহিঙ্গা থেকে শুরু করে বাংলাদেশি, আজকে যাও তো ওর একটু অতীতটা ঘেটে দেখো তো, আদৌ ওর জন্মকর্ম পশ্চিমবঙ্গে কিনা। এ কোনো বাংলাদেশ থেকে এসে 13 বছর 14 বছর আগে ঠিক এইভাবেই রাতের অন্ধকারে ঢুকে এই শেখ শাহজাহান ফলস, প্যান কার্ড ফলস, আধার কার্ড ফলস, রেশন, ভোটার সবকিছু বানিয়ে শেখ শাহজাহান হয়ে ওঠেনি তো? ওর অতীতটা একটু খতিয়ে দেখা হোক তো। আজকে আমরা কি পেলাম? আজকে আমরা এতদিন কি জানতাম? টিএমসি, টাকা মারা কোম্পানি, আর এখন আমরা নতুন জিনিস জানলাম, টেররিস্ট মেকিং কোম্পানি। আজ সবকিছু আমরা মেনে নিয়েছিলাম, কারণ সেইটুকু আমাদের অবধি ছিল, যে আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে দুর্নীতি যা ছিল সব আমাদের না বিশ্বাস তুলেছিল, কিন্তু শেষমেশ দেশের মানে সিকিউরিটি কম্প্রোমাইজ, দেশের সিকিউরিটি নিয়ে খেলা, দেশের সাথে গদ্দারি, দেশদ্রোহিতা, এটা মেনে নেওয়া যায় না। দিদি, মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা কুৎসা অপপ্রচারে বিশ্বাসী নয়, সরকারি প্রকল্পের টাকা লাগে না, কেউ চাইলেও দেবেন না, জাতি শংসাপত্র যাদের সত্যি দরকার তারাই পাবেন, আপনার টাকা আপনার অধিকার, কাউকে টাকা দেবেন না, এটা মাথায় রাখবেন, আমাদের প্রকল্পের টাকা লাগে না, কেউ চাইলে দেবেন। মানে এটা ঘুরিয়ে বলতে চাইছে কি, ওটা আমার নেতাদের মানে পঞ্চায়েত এরিয়ায় পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান, এই আমাদের এরিয়ায় কাউন্সিলর, এইটা উনি উজ্জ্ব রেখে বলল। উনি ডাইরেক্ট তো বলতে পারেন না, কারণ উনি জানেন ওনার দলে টপ টু বটম সব চোর, একটা টাকা না দিলে ওনার দলে কোনো কাজ হয় না। আর সব থেকে দুঃখের বিষয়, ওরকম প্রান্তিক জায়গায় মানে এখনো দেখা যায় যে লোকে প্লাস্টিক টাঙিয়ে তারা ওই রকম এই ঠান্ডায় বলো বৃষ্টি বাদলার দিনে ওরা এরকম ঘরে বসবাস করে, যারা তাদের অবধি আবাসের টাকা মারতে পারে, তারা তো মানুষের পর্যায়ে পড়ে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তিনি সব জানেন, তার নখদর্পণে সব আছেন, তিনি কেন ধরে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করছে না? ভালো মানুষ থাকলে তাদেরকে সেই পদে আসীন করুক, তবে না বুঝবো যে উনি একদম সঠিক বিচার করছেন বা সঠিক সবকিছু করছেন। মানে চোরকে বলছে চুরি করো, আর গৃহস্থকে বলছে সাবধান থাকো। আমরা বাংলায় এই প্রবাদটা জানতাম তো, উনি একদম এই প্রবাদটা কার্যকারী করে দেখাচ্ছে। ওনার উপপ্রধান, প্রধান, কাউন্সিলরদের বলে দিচ্ছে তোরা তোদের 25-75 বুঝে নে, আমি এর মধ্যে নেই। আর এরকম বড় বড় সভা করে পয়সা দিয়ে ভিড় করে বলছে আমি আছি,
দেবেন না। তাহলে ব্যাপারটা, প্রবাদটা তো আজকে আমরা এতদিন শুনেছি, এবার এই জামানা অনেকগুলো প্রবাদ আমরা দেখলাম, হাতে কলমে দেখলাম আমরা দিদি, প্রবাদগুলো। যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন মা বোনেরা। মায়েদের জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেয় লক্ষ্মীর ভান্ডার। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরো ঘোষণা যে 26শে জানুয়ারির পর থেকে দুর্গম এলাকায় ফের দুয়ারে সরকার। সন্দেশখালীর গ্রামীণ হাসপাতালে শয্যা সংখ্যা দ্বিগুণ করা হবে। কি বলবেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার এবার মা বোনেদের আরো আমি বলবো বাড়িয়ে দিতে, কারণ ওই জীবন আর মা বোনেদের ওই জীবনটাই আর থাকবে না। কারণ যে হারে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশ অব্দি ঠিক ছিল, যে হারে টেরিরিস্ট ঢুকিয়ে দিয়েছে, যে হারে জঙ্গি গিজগিজ করছে আমাদের রাজ্যে, এবার তো লক্ষ্মী ভান্ডার আর নেবার মতো থাকবেই না লোকজন। কারণ তাদের এক একটা ছোটখাটো পুটি নেতারা এদিক ওদিক থেকে হুঙ্কার তুলছে, আমরা 70% হয়ে গেছি, কেটে দেবো, দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে যারা দুর্ভাগা তাদেরকে ইসলামে আনতে হবে। তো সেই জায়গায় আর লক্ষ্মী ভান্ডার দেবার অবকাশও আর থাকবে না। ওগুলো সব ফাঁকা, মানে আওয়াজ দিচ্ছে, আওয়াজ অব্দি থাকবে, কারণ লক্ষ্মী ভান্ডারটা নেবার মতোই তো কেউ অবস্থা, মানে আর সেই লক্ষ্মী ভান্ডার নেবার মতো লোকজনই তো আর থাকবে না। কারণ যেইভাবে জঙ্গি ঢুকিয়ে দিয়েছে, জঙ্গি চাষ হচ্ছে এখানে, মানে গিজ গিজ করছে। আজকে ভাবো তো যে আমরা 26/11 দেখেছি, মুম্বাই সিরিয়াল ব্লাস্ট আমরা দেখেছি, আজকে হতেই তো পারে যে কোনো সময় এই মুম্বাই ব্লাস্টটা আমাদের হাওড়াতে হলো কি শিয়ালদাতে হলো, আমরা কেউ জানি না। 26/11 একটা 26/11/2025 আজকে একটা পশ্চিমবঙ্গের বুকে বা কলকাতার বুকে হয়ে গেল। কেন হচ্ছে না কেন? কারণ এখানে এত সুন্দরভাবে জামাই আদর পায় না, তোরা ওরা এই সেফ জায়গাটাকে ওরা ঘাটাতে চাইছে না, ওই জন্য ওরা এখানে কিছু করছে না। এটাকে সুন্দর করিডোর করে সব বেরিয়ে চলে যাচ্ছে মুম্বাই, দিল্লি, কাশ্মীর পর্যন্ত। এই দায়টা কে নেবে? আমি তো সমগ্র, দায়কার। হ্যাঁ বাই কার, মানে খুব সুন্দর বহাল তবিয়তে হেলে দুলে বেরিয়ে চলে যাচ্ছে। দায় কার? দায় তো সম্পূর্ণ এবং সম্পূর্ণ রূপে এই দেশদ্রোহী সরকারের। আমার পশ্চিমবঙ্গের সরকারকে দেশদ্রোহী বলতে আজকে বাধ্য হলাম, কারণ একটু আগে বললাম না যে সব কিছু মেনে নিয়েছিলাম, দুর্নীতি মেনে নিয়েছিলাম, আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, আমার সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা, সব মেনে নিয়েছিলাম, কিন্তু দেশদ্রোহিতা কোনো রকম ভাবে মানা যায় না। যখন এই পর্যায়ে নেমেছে, এবারে পশ্চিমবঙ্গের মানুষ ছাড়বে না, পশ্চিমবঙ্গের মানুষ এবার জবাব দিয়েই ছাড়বে। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপচে পড়া ভিড়, হাজার হাজার মহিলারা কি সব তাহলে ভুলে গেল? কিচ্ছু বলেনি, কেউ ভোলে না, কেউ ভোলে না। শোনো, বললাম না তোমাকে, একটা চর মারলে তুমি ভুলে যাবে, কোনো মহিলা না একটা চর ভুলে যাবে, একটা কিল ঘুষি ভুলে যাবে, কিন্তু তার সম্মানে, মান সম্মানে, ইজ্জত, ওইখানে হাত পড়লে না কেউ কিন্তু ভোলে না। আজকে আমি কমজোর আছি, তুমি আমার ওপর নিপীড়ন করতেই পারো, তুমি আজকে দুর্বলের ওপর নিপীড়ন করছো কারণ তোমার অনেক শক্তি, কিন্তু যে আমি সবসময় বলি না, ওপরওয়ালা আছে, ঘড়ির চাকা ঘুরবে, সময় আসবে, অতএব যার যেটা প্রাপ্য পাওনা, করায় গন্ডায় তারা কিন্তু একদম সুদে আসলে পাবে। দিদি, শাহজাহানরা পিঠে খেতে চাইতো, জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়? না 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 না, কি করে জানবেন? উনি উনি তো ব্যস্ত থাকতেন, উনি অত দূর অব্দি উনি খবর পাবেন কি করে? ওনাদেরকে শাহজাহানের মতো লোকদের সামলানোর জন্য তো ওদের ওই শকত ফকতরা, ওরা ওদেরকে বুঝে নিত। উনি বড় বড় ডিলগুলো সামলাবেন না তো উনি কত দিকে উনি মাথা লাগাবেন? উনি গোয়েঙ্কার সাথে মাথা লাগাবেন, না উনি ওইসব ছোটখাটো ডিলে উনি যাবেন? তো ঠিক আছে, ওনার জন্য তো ওদের ওই আনারুল মানারুল আনারস এরা তো ছিলই, ওরা ওদেরকে বুঝে নিত, আর ইনি বড় বড় ডিলগুলো ইনি সামলাতেন। আরে ভাই, টেবিলে আশা নিয়ে দরকার, 75% আশা নিয়ে দরকার। এবার কোথা থেকে কিভাবে আসবে আমার জানার দরকার নেই, আমি তো চোরকে বলবো চুরি করতে, আর গৃহস্থকে বলবো সাবধানে থাকতে। এইভাবেই আমি এত সুন্দরভাবে চালিয়ে দিলাম এতটা বছর, এত শ্রুট পলিটিশিয়ান বলে উনি এই সুন্দরভাবে এতগুলো বছর। আবার 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 আমি এটাই ভাবছিলাম যে আবার ফেরিঘাটে গিয়ে হোঁচট খেয়ে পড়ে পায়ে চোটটা না লাগে, মানে অনেকদিন আমরা ওয়াকিং চেয়ার, হুইল চেয়ার আমরা অনেকদিন দেখিনি, আর আমি এই আবার 25-26-এর আগে আবার হুইল চেয়ার বেরোবে, তো আমি ভাবছিলাম আজকে খেয়াঘাটে আবার পড়ে না জানুনি। দিদি, এক সময় যে শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে একদম সন্দেশখালীর মহিলাদের একাংশের ওপর যে অবর্ণনীয় অত্যাচারের অভিযোগ উঠে এসেছিল, রীতিমতো তো শেখ শাহজাহানকে নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় তৃণমূলকে। তবে এদিন এই যে সন্দেশখালীর সভা মঞ্চে শেখ শাহজাহানকে নিয়ে একটি বাক্যও যেমন খরচ করেননি একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে তার সাবধান বাণী
কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, সবাই মিলেমিশে থাকবেন, কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। ওই সরকার আরে আরে বাবা, ভরসা করবে। ওটাই তো বললাম যে এই যে উনি যেমন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন না, যে পাশের দেশে নিপীড়িত লোকদের জন্য আমি দরজা খুলে দেবো, ওনার মুখ দিয়ে কি একবারও বেরিয়েছিল যে পাশের দেশে সংখ্যালঘু নিপীড়িত হিন্দুদের জন্য আমার দরজা খোলা? সেটা কিন্তু উনি বলেননি, উনি বলতে পারেন না। সেরকমই উনি ওনার আলালের ঘরে দুলালদের জন্য উনি কোনোদিন একটা বাক্য খরচা করবেন না। ফিরহাদ হাকিমের কথাটাই ওর মুখে একবারও বলেছেন? উনি যে দিনের পর দিন ডেলিবারেটলি এত নোংরা নোংরা কথা বলে গেলেন, সাম্প্রদায়িক কথা বলে গেলেন একটা কনস্টিটিউশনাল একটা পদে থেকে, ওনার মুখ দিয়ে একবারও বেরিয়েছে না? কি বলবে? তুমি হয়তো এক্ষুনি বলবে না দিদি হিটকোর এখান থেকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়েছে তো কি হয়েছে? হিটকোর মাথা হয়ে বসে থেকে যেটা করার ও তো করে দিয়েছে। আজকে হিটকোর আন্ডারে যে কটা প্রপার্টি ছিল তুমি গিয়ে দেখো তো, আজকে নিউ টাউন রাজারহাটে যাও তো, বাংলাদেশি গিজগিজ করছে, যাও গিয়ে দেখে আসো। তো ওনাকে এজেন্ডা দিয়ে দিয়ে এদিক ওদিক জায়গায় পোস্ট করা হয়েছিল, এদিক ওদিক জায়গায় পাঠানো হয়েছিল, সেই এজেন্ডাগুলো উনি কমপ্লিট করে দিয়েছেন। কমপ্লিট করার পর ওনাকে সরিয়ে দিয়েছেন। যেমন উনি রাজীব কুমারকে সরানোর বদলে পদোন্নত করলেন, যেমন উনি এক্স সিপি কে সরানোর বদলে পদোন্নতি করলেন। উনি এইভাবেই লোককে সরান। মুখ্যমন্ত্রী বলছেন সবটাই ভাওতা, মিথ্যে বেশি দিন চলে না, টাকার খেলা হয়েছে। হ্যাঁ, টাকার খেলা তো বরাবর, আমরা টিএমসি জামানাতেই তো দেখলাম টাকার খেলা কাকে বলে, রাশি রাশি কাঁড়ি কাঁড়ি টাকা, টাকার পাহাড় কাকে বলে আমরা সত্যি এতদিন ঠাকুরমার ঝুলিতে শুনেছি, এবার এই জামানাতেই তো আমরা দেখলাম। একদম পার্থ চট্টোপাধ্যায় তো সাংবাদিকদের উদ্দেশ্যে আজকে বলছেন হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বলছে, হ্যাঁ। কারণ ওনার অর্পিতা দেবী বলছেন যে আইনের উপর, বিচার ব্যবস্থার উপর ভরসা আছে। ওনার অর্পিতা তো ছাড়া পেয়ে গেছে বলে উনি হ্যাপি আছে, আর কিছুই না। ওনার হ্যাপি থাকার কারণ ওটাই যে ওনার অপার অর্পিতা ছাড়া পেয়ে গেছে, তো এতেই উনি সুখী, এতেই উনি খুশি। ওই মানুষটাকে না আমি আর কিছু বলতে চাই না। আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। আবারও গুরুতর অসুস্থ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, একদম প্রেসিডেন্সি জেল থেকে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে অবস্থার অবনতি হয়, আবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। না, আমরা তো ভাবছি ঘাটের মারাটা মরবে কবে, খালি শুনছি অসুস্থ অসুস্থ। ওর 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 বেঁচে থাকার মানেটাই বা কি? ও বেঁচে থাকেও যা, ও মরে গেলেও তা, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। বললাম না, বিচার একদিন হবে, দেরিতে হবে। ওর গলার ভয় সবাই সবকিছু জানে, অতএব আলাদা করে আমাদের আর কিচ্ছু দরকার নেই জানার। ও তাতে বাঁচলে বাঁচুক, মরলে মরুক, ওর এমনি মৃত্যু ঘনাচ্ছে ওপরে, কারণ ও এখন ইউজলেস হয়ে গেছে। ও ইউজলেস হয়ে গেছে, সেই জন্য ওর এবার দিন ঘনিয়ে এসছে। ওকে আর বেশি দিন আর এই কষ্ট করতে হবে না, জীবন থেকে ও এমনি মুক্তি পেয়ে যাবে। একদম। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই যে প্রসঙ্গটা আপনি কথা বলছিলেন যে জঙ্গির অনুপ্রবেশ নিয়ে, বেসিক্যালি সম্প্রতি যে জাল পাসপোর্টের চক্র ধরা পড়েছে, বাংলাদেশের হিংসার আবহে এই তদন্ত একদম অত্যধিক তাৎপর্যপূর্ণ। কিভাবে বাংলায় অবৈধভাবে তৈরি হয়ে যাচ্ছে পাসপোর্ট, তা নিয়ে একদিকে প্রশ্ন উঠেছে। কেন্দ্র দোষ তো, এ বাবা, সব কেন্দ্র দোষ, সব অমিত শাহ দোষ। রাজীব কুমার তো বলছেন পুলিশের কোনো দায় নেই, ঠিকানা ভেরিফাই করার পাসপোর্টের ক্ষেত্রে ভূমিকা নেই। না না, পুলিশের শুধু একটাই ভূমিকা আছে। তুমি আমি চলো তো একটা পাসপোর্ট আজকে একটা অ্যাপ্লাই করি, পুলিশ ভেরিফিকেশন করতে অব্দি আজকাল বাড়িতে আসে না। তোমাকে আমার চোখে দেখা, আমার পাড়ার অনেক লোককে দেখেছি, কোথাও যদি বেরোয় আমি জিজ্ঞেস করি এই দাদা কোথায় যাচ্ছ গো, বলে তো ভেরিফিকেশনের জন্য থানায় যাচ্ছি। তখন যখন আমি বলি কেন, বাড়িতে তো লোক আসে, না না থানায় ডেকেছে। মানে কষ্ট করে টাকাটা বাড়িতেও নিতে আসছে না আজকাল, থানায় গিয়ে পৌঁছে দিতে হচ্ছে। তো ওরা জানবে কি করে? ওদের দায় থাকবে কি করে? ওদের দায় হচ্ছে শুধু থুতু লাগিয়ে টাকাটা গোনা, টাকা ছাড়া রাজ্য পুলিশ প্রশাসনের আর কোনো দায় নেই। আজকে সেই জন্য আজকে কিন্তু আমরা থ্রেটের মুখে। আজকে সত্যি চিন্তা হয়, তোমরাও যে সারাদিন সারা রাত ঘুরে ঘুরে কাজ করছো না, সত্যি বাড়ি না পৌঁছানো অব্দি চিন্তা হয়। মা 25 বার করে ওই জন্যই ফোন করে, গলাটা শুধু শোনার জন্য আমার মেয়েটা ঠিক আছে কিনা। এই অবস্থায় তো এনে দাঁড় করিয়েছে। তো বললাম এই পার্টিটাকে দেশদ্রোহী তকমা লাগিয়ে পার্টিটাকে ব্যান করে দেওয়া উচিত।